Hi, I'm Sima. This is Sima Stories, where every video is a new stamp on your passport to imagination. হ্যালো বন্ধুরা, আজকে আমরা ঢুকে যাচ্ছি মার্ভেল দুনিয়ার একদম ডার্ক কিন্তু অদ্ভুত ট্র্যাজিক এক চরিত্রের জীবনে, থ্যানোস। মানে যাকে সবাই বলে মেড টাইটান। তো গরম চা নাও, হেডফোন পরো আর আরাম করে বসে যাও। আজকে আমরা দেখব এই লোকটা ছোটবেলা থেকে কেমন ছিল, কিভাবে ধীরে ধীরে ভিলেন না থেকে এক ধরনের অসুস্থ দার্শনিক হয়ে গেল। থ্যানোস কিন্তু কোনো সাধারণ রোগে জন্মায়নি। ওর জন্ম স্যাটার্নের চাঁদ টাইটানে। টাইটান ছিল এক ধরনের ফিউচারিস্টিক স্বর্গ। প্রযুক্তি, জ্ঞান, শান্তি সবই ছিল। ওর বাবা আলার্স, যাকে অনেকে মেন্টর নামে চেনে, টাইটেনিয়ান ইটার্নাল গোষ্ঠীর নেতা টাইপ মানুষ। মা সুইসান, সেও ইটার্নাল। এই পরিবারে জন্ম নিলে সাধারণত সুন্দর, লম্বা, ঝকঝকে হিরো টাইপ লুক হওয়ার কথা, কিন্তু থ্যানোস জন্মালো একেবারে আলাদা চেহারা নিয়ে। বেগুনি রং, মোটা, খাঁজওয়ালা চামড়া, মুখের গড়নও একটু বিকৃত। কারণ ও শরীরে আছে এক ধরনের বিকৃত জিন, ডেভিয়েন্ট জেন। মানে ইটার্নালদের সন্তান হয়েও দেখতে যেন ডেভিয়েন্টদের মতো। এখন ভাবো, অন্য বাচ্চা হলে মা বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে আমার সোনা বলে, আর থ্যানোসের মা সুইস্যান জন্মের পর ওকে দেখে নাকি ভয় পেয়ে যায়। কমিক্সে এমন ইঙ্গিত আছে সে তখনই থ্যানোসকে মেরে ফেলতে চাইছিল। তখন আলার্স তাকে থামিয়ে দেয়। এই এক মুহূর্ত থেকেই থ্যানোসের লাইফে প্রথম ক্র্যাকটা ধরে। তুমি আমি ছোটবেলায় যদি মা বাবার একটুখানি অবহেলাও পাই, কত কষ্ট লাগে। আর এই ছেলের মা তো ওকে জন্মের সময়ই প্রায় শয়তান ভেবে ফেলল। চেহারা আলাদা হলেও মাথা কিন্তু তার একদম ক্ষুরধার। স্কুল লাইফে থ্যানোস সবসময় টপার ছিল। সায়েন্স, ম্যাথ, দর্শন, হিস্ট্রি যা ধরছে তাতেই ওর ব্রিলিয়েন্ট লেভেলের কৌতূহল আর যুক্তি। কিন্তু সমস্যা হলো, টাইটানের বাচ্চারা ওকে ফ্রেন্ড হিসেবে নিতে চায় না। দেখতে অদ্ভুত, ভয়ানক, ওর সাথে খেললে মানসম্মান কমে যাবে, এই টাইপ মানসিকতা। ক্লাসে এমন কাউকে দেখেছো যে খুব শান্ত, নিজের কাজ করে, মাথা ভালো, কিন্তু সবাই তাকে একটু দূরে দূরে রাখে। থ্যান্স ঠিক সেই টাইপ, শুধু ওর স্কেলে ঘটনা একটু বেশি ট্র্যাজিক। ও ছোটবেলা থেকেই অনেক বেশি ভাবতো। সবসময় তার মাথায় ঘুরতো এমন প্রশ্ন: মৃত্যু আসলে কি? একদিন যদি সব শেষ হয়ে যায় তাহলে বেঁচে থাকার মানে কি? কেন কেউ না কেউ সবসময় কষ্ট পায়? বাকিরা যখন গেমস খেলছে, ঘুরতে যাচ্ছে, থ্যানোস তখন লাইব্রেরিতে বই কাচাচ্ছে, মহাবিশ্বের হিসাব টানছে। থ্যানোস শুধু দর্শন না, ম্যাথ আর লজিকও খুব ভালো বুঝতো। সে টাইটান গ্রহের জনসংখ্যা, রিসোর্স, এনার্জি সব ক্যালকুলেশন করে একটা ভয়ঙ্কর সিদ্ধান্তে পৌঁছালো। আমাদের গ্রহ একদিন ওভারলোড হয়ে ধ্বংস হয়ে যাবে। এখন তুমি আমি পরীক্ষার আগে যেভাবে এক্সেল শিট খুলে মার্কস ক্যালকুলেট করি, থ্যান্স ঠিক সেই টাইপ ক্যালকুলেশন করলো টাইটানের জন্য। সে টাইটানের নেতাদের সামনে গিয়ে প্রেজেন্টেশন দিল। শান্তভাবে বুঝিয়ে বলল, দেখো, রিসোর্স সীমিত, জনসংখ্যা বাড়ছে, এইভাবে চললে গ্রহ টিকবে না। তাই এলোমেলোভাবে অর্ধেক জনসংখ্যা কমিয়ে ফেলতে হবে, কাউকে আলাদা করে বেছে না নিয়ে, সম্পূর্ণ র্যান্ডম ভাবে। এতে ন্যায্যতাও থাকবে, গ্রহও বাঁচবে। এখন তুমি আমার জায়গায় থাকলে কি বলতে? মাথায় হাত, তাই না? টাইটানের নেতারা মানুষজনও ঠিক তাই করলো। তারা থ্যানিসকে পাগল, বিকৃত, ভয়ঙ্কর বলে বাতিল করে দিল। কেউ কেউ তাকে দেখে হাসলো, কেউ বলল, ও মাথা খারাপ, ওকে সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। থ্যানিসের যুক্তি যতই ক্যালকুলেশন সমর্থিত হোক, নৈতিকভাবে এত ভয়ঙ্কর যে কেউ গ্রহণ করল না। কিন্তু নিয়তি কেমন জানো? কিছুদিনের মধ্যেই থ্যানেসের ভয় সত্যি হয়ে গেল। টাইটান আস্তে আস্তে ধ্বংসের দিকে গেল। রিসোর্স শেষ, অনাহার, দাঙ্গা, রোগ, শোক, সিভিল ওয়ার। একসময় পুরো গ্রহ প্রায় শেষ হয়ে গেল, কেবল হাতে গোনা কয়েকজন বেঁচে রইল। আর থ্যানেস সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরিয়ে দেখল। সে তখন নিজের মনে একটা লাইন একদম পাথরে খোদাই করে ফেলল: আমি ঠিক ছিলাম। এই আমি ঠিক ছিলাম সবাই ভুল ছিল বোধটাই পরের জীবনে তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে আর সে মানুষের মতন ফিলিংস নিয়ে চিন্তা করে না, শুধু ব্যালেন্স আর লজিক নিয়ে চিন্তা করে। এবার আসি থ্যানোসের লাইফের আরেকটা ক্রুশাল অংশে। স্কুল লাইফের এক পর্যায়ে থ্যানোস এক অদ্ভুত মেয়ের সাথে পরিচিত হয়।
মেয়েটা অন্য সবার মতো তাকে এড়িয়ে যায় না, বরং তার পাশে দাঁড়ায়, কথা বলে, থ্যানেসের কথা মন দিয়ে শোনে। ভাবো তো, পুরো দুনিয়া তোমাকে ভিলেন বানিয়ে রেখেছে, আর হঠাৎ একদিন কেউ এসে বলে, না, তুমি আলাদা, তোমার চিন্তা অন্য লেভেলের, তুমি বড় কিছু করার জন্য জন্মেছ। থ্যানোস এই মেয়েটার মাঝে প্রথমবারের মতো গ্রহণযোগ্যতা পেল। কিন্তু প্লট টুইস্ট হলো, এই মেয়েটা সাধারণ টাইটানের মেয়ে না, সে আসলে মিস্ট্রেস ডেথ, মানে মৃত্যুর কসমিক অবতার। শুধু থ্যানেসের সাথে কথা বলার জন্য মানবীর রূপ নিয়েছে, তাই বুঝতেই পারছো এখানে প্রেম শুরু না, পাগলামি শুরু। থন্স শুরুতে খুব নরমভাবে বিজ্ঞানী সুলভ কৌতূহল নিয়ে কাজ করছিল। প্রথমে ছোট প্রাণী নিয়ে ডিসেকশন, লিজার্ড, ছোট গুহার জন্তু জানোয়ার, এদের কেটে ছেড়ে দেখত মৃত্যুর রহস্য খুঁজতে। ডেথের মেয়েটা পাশে দাঁড়িয়ে প্রশংসা করত, তুমি সত্যটা জানতে চাইছো, এটা তোমাকে মহান বানাবে। আস্তে আস্তে থ্যান্স বুঝতে পারল, শুধু প্রাণী দিয়ে হবে না, বড় সত্য জানতে হলে মানুষের দিকে যেতে হবে। এখান থেকে সে ধীরে ধীরে সেই সীমাটা ভেঙে ফেলে। গোপনে টাইটানের মানুষদের টার্গেট করতে শুরু করে, তার সহপাঠী, আশেপাশে তরুণ তরুণী। প্রথমে 1-2 জন, পরে আরো অনেক। একজনকে এক্সপেরিমেন্টের নামে গুম করে, আরেকজন হারিয়ে গেছে বলে রিপোর্ট হয়। টাইটানের লোকজন ভাবে হয়তো কোনো প্রাকৃতিক ঘটনা, হয়তো দুর্ঘটনা। কিন্তু বাস্তবে গুহার ভেতরে ল্যাব টেবিলের ওপর থ্যান্স তাদের কেটে ছেড়ে মৃত্যুর গাণিতিক মানে বের করার চেষ্টা করছিল। ডেথের মেয়েটা পাশে দাঁড়িয়ে হাসি মুখে তাকিয়ে থাকত। ওই হাসি থ্যান্সের কাছে যেন পুরস্কার। হয়তো ভাবি প্রেম মানেই ফুল, গান, আর আমি তোমাকে ছাড়া বাঁচব না। থ্যান্সের প্রেমে প্রথম শর্ত ছিল, প্রমাণ করো তুমি কতটা হত্যা করতে পারো। অদ্ভুত শোনায়, কিন্তু এটাই তার রিয়ালিটি। যতই থ্যান্স মানুষ হত্যা করুক, তার প্রশ্নের উত্তর ঠিকমতো মিলছিল না। সে একটা জায়গায় গিয়ে হোঁচট খাচ্ছিল, আমি কেন এমন, আমার ভেতরে এই অন্ধকার এলো কোথা থেকে? তার মাথায় ধীরে ধীরে ফর্মুলাটা আসে, হয়তো সবকিছুর উৎস আমার পরিবার, বিশেষ করে আমার মা। তারপর যা হয় সেটা ভয়ঙ্কর ট্র্যাজিক। থ্যান্স একদিন নিজের মা সুইসানকে অপহরণ করে, তাকে ল্যাবের টেবিলে বেঁধে রাখে। ধরো, টাইটানের একটা ঠান্ডা সাদা লাইটওয়ালা ল্যাবরুম, মাঝখানে টেবিলে বাঁধা তার নিজের মা, আর টেবিলের পাশে দাঁড়িয়ে থ্যান্স, হাতে সার্জিক্যাল টুল। আর থ্যান্স শান্ত গলায় বলছে, তুমি জন্মের মুহূর্তেই আমাকে মেরে ফেলতে চেয়েছিলে। তুমি যদি তখন সফল হতে, আজকের এই দানবটা থাকতো না। এখন আমি তোমার ভেতরটা খুলে দেখে বুঝতে চাই কেন আমি এমন, তারপর হয়তো আমি একটুখানি শান্তি পাব। এই কথা বলতে বলতে সে নিজের মাকে ডিসেক্ট করে, হত্যা করে। এটা তার জীবনের এমন একটা পয়েন্ট যেখান থেকে আর ফেরার রাস্তা নেই। এখান থেকে সে শুধু তো ভিলেন না, সে নিজেই নিজের চোখে একটা অনিবার্য ভাগ্য, অ্যাভয়েডেবল ডেস্টিনিতে পরিণত হয়। নিজের মাকে যে মানুষ ভয় পেয়ে প্রত্যাখ্যান করেছে, আর যাকে সে নিজ হাতে মেরে ফেলেছে, সে আর স্বাভাবিক মানুষ হিসেবে নিজের ভেতর কোমলতা ধরে রাখতে পারে না। মায়ের মৃত্যুর পর টাইটানে তার উপর সন্দেহ আরও অনেক গুণ বেড়ে যায়। লোকজন ওকে প্রায় ওপেনলি ভয় পেতে শুরু করে। থ্যান্সেরও মনে হয় এই গ্রহটার সাথে আমার সম্পর্ক শেষ। সে টাইটান ছেড়ে স্পেসে বেরিয়ে যায়, একদল স্পেস পাইরেটের সাথে যোগ দেয়। প্রথমে সে খুব শান্তভাবে নরম লোকের মতো থাকে, যেন কিছুই হয়নি, নেভিগেটর, প্ল্যানার, বড় কোনো কথা বলে না। কিন্তু ভিতরে ভিতরে আরেকটা যুদ্ধ চলছে। নিজেকে শক্তিশালী করার চেষ্টা, নিজের শরীরে এক্সপেরিমেন্ট, নতুন নতুন ক্ষমতা খোঁজা। একদিন তার ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয়, এই লোকটা বেশি দিন রাখলে ঝামেলা হবে, সরিয়ে দিতে হবে। কিন্তু থ্যান্সকে মেরে ফেলাটা তো আর এত সহজ না। কিছু ঘটনার পর থ্যান্স জ্ঞান ফিরে পায়, দেখে পুরো ক্রু মৃত পড়ে আছে, আর সে নিজেই এখন ক্যাপ্টেন। কিন্তু থ্যানোসকে মেরে ফেলাটা তো আর এত সহজ না। কিছু ঘটনার পর থ্যানোস জ্ঞান ফিরে পায়, দেখে পুরো ক্রু মৃত পড়ে আছে, আর সে নিজেই এখন ক্যাপ্টেন। এখন সে আর টাইটানের কোনো একলা কিশোর না, পুরো একটি ভয়ঙ্কর নির্মম দলে নেতা। এখানে একটা ইন্টারেস্টিং ফেজ আসে। থ্যানোস টাইটান ছাড়ার পর অনেক গ্রহে ঘুরে বেড়ায়, বিভিন্ন জাতির সঙ্গে মেশে। একসময় কিছু মহিলা চরিত্রের সঙ্গে তার সম্পর্ক হয়। কিছু কমিক্সে তাকে প্রেম, বিয়ে, এমনকি সন্তানসহ দেখানো হয়েছে।
মানে ভিলেন হয়েও তার ভেতরে একটা অংশ ছিল যে স্বাভাবিক জীবন চেয়েছিল, সাধারণ পরিবার, শান্তি, হয়তো একটু ভালোবাসা। কিন্তু তুমি আর আমি যে স্বাভাবিক বলি, থ্যানোসের ক্ষেত্রে তা কখনো বেশি সময় টেকেনি। কারণ তার মাথায় তখনও ডেথের মেয়ে, তখনও সেই অদ্ভুত দর্শন, কষ্ট, মৃত্যু আর ধ্বংস ছাড়া সত্যি নেই। একসময় সে আবার টাইটানের কাছে ফিরে আসে, সেই রহস্যময় মেয়ের, যে আসলে ডেথ, সাথে দেখা করতে। মেয়েটা তাকে বলে, তুমি আমাকে ভালোবাসো? তাহলে প্রমাণ দাও। তোমার অতীতের সব বন্ধন কেটে ফেলে দাও। যাদের জন্য তুমি এখনও নরম অনুভব করো, তাদের সরিয়ে দাও। অর্থাৎ প্রেমের প্রমাণ হিসেবে সে থ্যানোসের কাছে যা চাইছে তা হলো এক ধরনের জেনোসাইডের রিহার্সাল। ফলে থ্যানোস একে একে নিজের প্রেমিকাদের, নিজের সন্তানদের হত্যা করতে থাকে। একটা করে গল্প বানিয়ে, এক একটা মিশনে গিয়ে প্রতিবাদ, কান্না সব শেষ করে দেয়। শেষে সে প্রায় ক্লান্ত গলায় ডেথকে জিজ্ঞেস করে, এবার কি যথেষ্ট? আর ডেথের উত্তর, এখনও না। এই এক জবাব থ্যানোসের মাথায় আরও একটা পেরেক ঠুকে দেয়। হত্যা করেও আমি যথেষ্ট নই। এখন থেকে সে পুরো ইউনিভার্সকে টার্গেট করবে। এত সব ঘটনা প্রবাহের পর একটা সময় থ্যানোস পরিষ্কার হিসাব করে ফেলে। তার মা বাবা, পরিবার সব শেষ। টাইটান প্র্যাকটিক্যালি ধ্বংস। ডেথ সবসময় তার থেকে আরও বেশি প্রমাণ চায় তার নিজের মানবিক দিক। একের পর এক কেটে ফেলা হয়েছে। এখন তার চোখে ইউনিভার্সের জন্য একটাই লজিক্যাল সমাধান থাকে। যদি টাইটানের মতো ধ্বংস থেকে বাঁচাতে হয়, তবে এক জায়গায় না, পুরো ইউনিভার্সে ব্যালেন্স আনতে হবে। আর ব্যালেন্স মানে অর্ধেক লাইফ মুছে ফেলা। এখানেই থ্যানোস শুধুই টাইটানের সমস্যা থেকে উঠে পুরো মহাবিশ্বের জন্য কসমিক থ্রেট হয়ে ওঠে। এই জায়গা থেকেই শুরু হবে তার কসমিক কিউব, ইনফিনিটি জেমস আর ইনফিনিটি গন্টলেটের দিকে যাত্রা, যা আমরা পরের ভিডিওতে ধরব। বন্ধুরা, থ্যানোসের গল্পটা যদি মন দিয়ে শোনো, একটা জিনিস বুঝবে, সে জন্ম থেকেই দানব ছিল না। আলাদা চেহারা, পরিবারের প্রত্যাখ্যান, টাইটানের ধ্বংস আর ডেথের টক্সিক প্রভাব সব মিলিয়ে এক একটা ইটের মতো জমে জমে আজকের ম্যাড টাইটান বানিয়েছে। পরের ভিডিওতে আমরা দেখব এই একই থ্যানোস কিভাবে কসমিক কিউব, ইনফিনিটি জেমস আর শেষে ইনফিনিটি গন্টলেটের দিকে হাত বাড়ায়, কিভাবে প্রথমবার ইউনিভার্সকে হাঁটুতে বসিয়ে ফেলে। এমন ভিডিও আরও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে তোমার মতামত জানাও। আমি তোমাদের সব কমেন্ট পড়ি আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি।